আজকের ভিডিওটা একটু আলাদা। এই কদিন যে ভিডিওগুলো আমি বানিয়েছিলাম আপনাদেরকে, যে প্রতিদিন মার্কেটের আপ ডাউন নিয়ে আমি আপনাদের কাছে ভিডিও পাবলিশ করেছিলাম, সেখানে লেভেলস নিয়ে আলোচনা করছিলাম, সেখানে গ্লোবাল টেনশন যা ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, জিও পলিটিক্স নিয়ে আলোচনা করেছিলাম, কি কি চেঞ্জেস হচ্ছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবং মার্কেটে আপনারা যারা প্রতিদিন মার্কেটের সঙ্গে যুক্ত থাকেন, তারা মার্কেটের এই যে ভোলাটিলিটি, আজকে উপরে গেল কালকে নিচে নামলো, সেগুলো নিয়েও আপনারা সবাই ওয়াকিবহাল। আজকে একটা আমি অনেক ধরনের প্রশ্ন পাই, তার মধ্যে বিশেষ কিছু প্রশ্ন থাকে যারা প্রায়শই আমাকে করে যে মার্কেটে 1-2 বছর ধরে আছি, এখনো ইনকাম করে উঠতে পারিনি। এখন এই যে প্রশ্নটা, এটা কিন্তু কোনো একজন ব্যক্তির নয়, প্রচুর মানুষ আছেন যারা প্রশ্ন করেছেন যে মার্কেটে তো বহুদিন থাকলাম আর আমরা কিন্তু ইনকাম করতে পারিনি। এবং আমারও আগে একটা ভিডিও পাবলিশ করা ছিল যেখানে বলা ছিল যে রিটার্নের উপরে আপনারা একটুখানি নজর দিন, কারণ আমি যদি রিটার্নটাকে না দেখি, আমি পার্টিকুলার কোনো একটা স্টক থেকে ইনকাম করলাম, বাকি 10খানা স্টক থেকে আমি কোনো ইনকাম করলাম না, সেই সমস্ত জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এবং ওভারঅল আমার পোর্টফোলিওর পার্সেন্টেজ দেখা গেল লাল, আর কোনো একটা পার্টিকুলার স্টকে দেখা গেল আমি প্রফিট করলাম, তো আলটিমেটলি তো আমি লসই করলাম। তো এই যে তাদের বক্তব্য যে আমরা এতদিন ধরে মার্কেটে আছি কিন্তু আমরা কিন্তু কোনো উপার্জন করতে পারিনি, আজকের এই ভিডিওটা সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা প্রশ্নের উত্তর আমার দেওয়ার দরকার আছে। কেউ একজন বলেছেন যে কমেন্ট করেছেন, আমি সাধারণত কোনো যারা কেউ খারাপ কমেন্ট করে আমি তাদের আনসার দিই না, তার কারণ একটাই, কারণ আমার কাছে মনে হয় যেন তারাও ভিউয়ার, আর তাদের কাছ থেকেও আমি কিছু শিখতে পারি। তো এরকমই কোনো একজন বিশেষ ব্যক্তি তিনি বলেছেন যে ওপেন ইন্টারেস্ট তো মিনিটে মিনিটে চেঞ্জ হয়, ওপেন ইন্টারেস্ট দেখে সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে আইডেন্টিফাই করা যায় না। প্রথমত ওপেন ইন্টারেস্ট সম্বন্ধে আপনার চিন্তাধারা একটু ভুল, আগে সেটা ঠিক করার দরকার আছে। ওপেন ইন্টারেস্ট আর চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা যদি ইন্ট্রাডে করি, কোনো ব্যক্তি যদি ইন্ট্রাডে করে এবং সে যদি মনে করে ওপেন ইন্টারেস্ট দেখে কাজ করব, তাহলে কিন্তু হবে না, তাকে কাজ করতে হবে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট দেখে। আর যদি কোনো ব্যক্তি কোনো একটা স্টকে ইনভেস্ট করার কথা চিন্তা করে এবং মনে করে যে কয়েকদিনের জন্য ইনভেস্ট করব, বা কোনখানে গিয়ে আমার ইনভেস্টমেন্টটাকে আমি বের করে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাকে ওপেন ইন্টারেস্ট কিসের উপর রাখতে হবে? ওপেন ইন্টারেস্টটা রাখতে হবে নর্মাল, যেটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। এখন ওপেন ইন্টারেস্ট দেখে আমাকে রেজিস্ট্যান্স আর সাপোর্ট বার করা এই কারণে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে আমি যখন দেখছি কল সাইডে এত কন্ট্রাক্ট ওপেন আছে, পুট সাইডে এত কন্ট্রাক্ট ওপেন আছে, সবসময় আপনাদেরকে একটা কথা বলে দিই, যে কন্ট্রাক্টগুলো ওপেন হচ্ছে সেগুলো কিন্তু বায়ারের পার্সপেক্টিভ থেকে একদম ভাববেন না। এটা আমি বহুদিন আগে থেকে আপনাদেরকে বলে এসেছি, যে কন্ট্রাক্টটা তৈরি হয় সেটা তো বায়ার আর সেলার মিলেই কন্ট্রাক্টটা তৈরি হয়, কিন্তু আমরা ধরবো সেলারের পার্সপেক্টিভ থেকে। কেন? বায়ার তো শুধুমাত্র প্রিমিয়াম দিয়েই খালাস, কিন্তু সেলার কিন্তু তা নয়, কারণ সেলারকে কিন্তু অনেক টাকা মার্জিন হিসাবে রাখতে হয়, তবে গিয়ে সে এটা বায়ারকে সেল করতে পারে। সুতরাং তার ভিউ কিন্তু একজন বায়ারের ভিউ এর থেকে অনেক বেশি। সুতরাং যদি দেখা যায় কল সাইডের ওপেন ইন্টারেস্টে বেশি কন্ট্রাক্ট ওপেন আছে, তার মানে বুঝতে হবে সেখানে সেলাররা চিন্তা করছে যে এর ওপরে মার্কেট আর যাবে না। ঠিক উল্টো দিকে পুট সাইডে যদি দেখা যায় বেশি কন্ট্রাক্ট ওপেন আছে, তার মানে সেলারদের মাথা থেকে এটাই আছে বা সেলারদের ভিউ এটাই যে মার্কেট এই যে জায়গাটা আছে পুট সাইডে এর নিচে নামবে না, মার্কেট তো ওপরে যাবে। সুতরাং আমি ওই বায়ারের পার্সপেক্টিভ থেকে ভাবলে কিন্তু গাড্ডায় পড়বো। ওপেন ইন্টারেস্টটা পুরোপুরি ভাবতে হবে সেলারের পার্সপেক্টিভ থেকে, কারণ সেলার আমার থেকে বেশি কড়ি খরচা করছে, ট্যাকের কড়ি, সুতরাং তার ভিউ কিন্তু আলাদা। এবার তার মানে এই নয় তার ভিউ একদম সঠিক, উল্টো দিকে হলে তার শর্ট কভারিং শুরু হয়ে যাবে। যারা লং করেছেন তারাও যদি দেখা যান তার উল্টো দিকে হয়ে গেল, তাহলে তারাও কিন্তু লং আনওয়াইন্ডিং করতে শুরু করে দেবে। একটা লং বিল্ড আপ
একটা শর্ট বিল্ড আপ, একটা লং আনওয়াইন্ডিং, একটা হচ্ছে শর্ট কভারিং। তো যখনই দেখবে তারাও তাদের ভুল হয়ে গেল, মার্কেটে কোনো ভালো খবর উল্টো দিকে ছুটছে, তাহলে কিন্তু সব ঘেটে ঘ হয়ে যাবে। কিন্তু নর্মালি ওপেন ইন্টারেস্টকে ক্যারি ফরওয়ার্ড যারা করছে সেটাকে ফলো করব আমরা আগামী দিনের জন্য। আর যারা আজকের দিনে এসে আজকেই শেষ করবেন, তারা ওই যে বলছেন মিনিটে মিনিটে মিনিট ওপেন হচ্ছে, তারা চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট দেখে কাজ করবে। ওপেন ইন্টারেস্ট অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য একটা বিরাট ভূমিকা পালন করে। যদি দেখা যায় আমি ওপেন ইন্টারেস্টে যখন কাজ করছি, মার্কেটে কাজ করছি এবং দেখছি যে একটা লেভেলে গিয়ে হিউজ পরিমাণ কল সাইডে কন্ট্রাক্ট ওপেন হয়ে গেছে, আমার মাথায় এটা ঢুকিয়ে নিতে হবে, মার্কেটের উপরে যাবে না, আর যাবেই না। কারণ ওখানে সেলার আছে, সেলার, বায়ারের পার্সপেক্টিভে ভাববেন না। চলুন আজকের ভিডিওটা শুরু করব। শুরু করবার আগে একটা কথা বলবো, যারা আমার ভিডিওতে আসছেন নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখুন। কারণ অনেকেই আছেন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, যাতে আমি কোনো ভিডিও দিলে সে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। পুরোনো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। আমি ভিডিওটা শুরু করার আগে যেটা বলেছিলাম যে প্রচুর প্রশ্ন আছে, লস করছি। এখন আপনারা যে আন্ডারলাইন অ্যাসেট বেছে নিচ্ছেন ইনকাম করবার জন্য, সেটা আদতে ঠিক কিনা সেটা দেখতে হবে। কারণ অনেক কটা প্যারামিটার আছে। দেখা গেল আমি 4 দিনের জন্য ভেবে নিয়েছি, কিন্তু এন্ট্রি নিয়েছি 1 বছরের কথা, 1 বছর হিসাবে, ভুল। আবার দেখা গেল আমি লং টার্মের জন্য এন্ট্রি নেবো, হয়ে গেছে ভেরি শর্ট টার্ম, এই একটা ভুল। এরকম প্রচুর প্রচুর। তারপরে আছে আমি এমন একটা স্টককে বাছলাম যে স্টকের মধ্যে কোনো রকম কোনো দেখা যায় মুভমেন্ট তো আসে, ম্যানিপুলেশন প্রচুর হয়, আমি তার মধ্যে কিছু বুঝলাম না, সেই খেলাটা শিকার আমি হয়ে গেলাম, এটা একটা হয়। এইবারে আমাকে যেটা জানতে হবে আমি কি চাই। অনেক মানুষ দেখবেন এড়িয়ে যায় জিনিসটাকে। মার্কেটটা ছোট জিনিস নয় দাদা ভাই, মার্কেট বিশাল টাফ জিনিস। মার্কেটকে বুঝতে হবে, আর বুঝতে সে পারবে যে যত সরলভাবে এটাকে বুঝবার চেষ্টা করবে। মার্কেটে কাজ করছেন, আপনি স্টক নিয়ে কাজ করছেন, আপনি ইটিএফ বা মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করছেন, যারা ইনভেস্টমেন্ট করছেন বা ইনভেস্ট করছেন। আমি কিন্তু যারা ট্রেড করছেন তাদের বিষয়ে কথা বলতে এখানে আসিনি। তাদের জন্য অনেক রাস্তা খোলা, তারা স্টকে ইন্টারডে করতে পারবেন, তারা অপশানে কাজ করতে পারবেন, এফএনওতে কাজ করতে পারবেন। এগুলো নিয়ে আমি আলোচনা করছি না, কারণ এগুলো দিনের দিন তারা শেষ করে ফেলেন, বা কেউ কেউ হয়তো এগিয়ে নিয়ে যান, তারা তাদের মতো করে বুঝে করেন। কিন্তু যারা ইনভেস্টমেন্ট পারপাসে এসছেন, তারা দুটো তিনটে জিনিসকে বেছে নেন, এক স্টকস, ইটিএফ অথবা মিউচুয়াল ফান্ড। তাহলে আমি স্টকটাকে কি হিসাবে দেখব, আর ইটিএফ বা মিউচুয়াল ফান্ডটাকে কি হিসাবে দেখব? আমি যদি দেখি আমি দিনের পর দিন স্টক থেকে লস তুলছি, বছরের পর বছর ধরে আমি ইনকাম করতে পারছি না। যদি ইনকামও করতে পারেন, তাহলেও একটা জিনিস দেখবেন যে খুব বেশি ইনকাম করে উঠতে পারছেন না। প্রচুর মানুষের ভুল এটা যে স্টককে তারা লং টার্মের জন্য রাখছে। লং টার্মের রিস্ক কি আপনি নিতে পারছেন? আগে বুঝুন। নেবেন তো, আমি এখান থেকে কোনো কিছু রেকমেন্ড করছি না। ডিসক্লেমারটা আরও একবার বলে দিলাম যে শিক্ষামূলক আলোচনা, যারা নেবেন তারা আরও ঘেটে দেখবেন, আর যাদের অ্যাডভাইজার আছে তারা তাদেরকে জিজ্ঞেস করে নেবেন। কোনো বাই সেল রেকমেন্ড এখান থেকে করা হয় না, যেটা বলা হয় আমার মতামত বলা হয়। আমি যতটুকু শিখেছি মার্কেট থেকে আমি এক্সপ্লেন করছি আপনাদের কাছে। এবার ধরুন আপনি দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদে আপনি স্টকে লস করছেন এবং লং টার্মের জন্য আপনি স্টকটাকেই নির্বাচন করেছেন, যেখানে প্যারালালি আপনার পাশে ইটিএফ এবং কোনো একটা কোম্পানির মিউচুয়াল ফান্ড আছে, যাদের সিএজিআর আছে, ভালো ভালো পার্সেন্টেজ সিএজিআর রিটার্ন তারা দিয়ে আসছে। তাহলে সেটা কেন নয়? আমার থেকে শিক্ষিত মানে মার্কেটের জন্য শিক্ষিত, আমার থেকে শিক্ষিত লোক বসে আছে, হায়ার করে রাখা আছে, তারা আমার থেকে বেটার জানে। তারা জানে যে কোনখানে গেলে আমি বেশি আয় করতে পারবো, এবং সেই ধরনের মিউচুয়াল ফান্ড বা সেই ধরনের ইটিএফকে আমি আমার পোর্টফোলিওতে রাখতে পারি। সেই ধরনের ইটিএফকে আমি আমার পোর্টফোলিও রাখতে পারি, মিউচুয়াল ফান্ডে আমি এসআইপি করতে পারি, যাই হোক একটা করতে পারি। কারণ আমি দেখতে পাচ্ছি তারা রিটার্ন জেনারেট করে আমাকে দিয়েছে, হিস্ট্রি বলছে। এবার রিটার্নটা কিভাবে দিচ্ছে? আমি নিশ্চয়ই গত বছরের রিটার্ন দেখে চলে যাব না, আমি দেখব লাস্ট ইয়ার রিটার্ন, তার আগের বছর রিটার্ন, তার আগের বছর রিটার্ন।
কম করে 5 বছরের রিটার্ন দেখব, এবং ইতিহাস বলে যেটা 5 বছরের রিটার্ন সে আগামী দিনে অন অ্যাভারেজ সেই রিটার্নটাই আপনাকে জেনারেট করে দেবে। আমি কোনো একটা রিটার্ন আপনি ধরে নিন 15%, 20%, 30%, যে যেরকম রিটার্ন, আপনি যদি রিপোর্ট ঘাটেন তখন প্রচুর মিউচুয়াল ফান্ড, প্রচুর ইটিএফ আপনার সামনে খুলে যাবে যেখানে ভালো ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। এইবার সেখানে যদি আপনি দেখেন মানে ব্যাংক পোস্ট অফিসের সঙ্গে যদি কম্পেয়ার করেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন, আচ্ছা এইটা ব্যাংক পোস্ট অফিস আমাকে এই রিটার্ন দিয়েছিল, মিউচুয়াল ফান্ড বা ইটিএফ আমাকে এই রিটার্ন জেনারেট করে দিতে পারে, তাহলে এটার মধ্যে কোনটা বেটার হবে, তাহলে এইটা আমি করলে আমার রিওয়ার্ড ভালো আসতে পারে। কিন্তু আমি যদি স্টকের দিকে চলে যাই, লং টার্মের স্টক খুব ভালো, লং টার্মে যে কোনো স্টক বলা যাবে না, কিছু ভালো স্টক লং টার্মে আমাকে ভালো রিটার্ন দিতেই পারে। কিন্তু দেখা গেল ভালো রিটার্ন দিলেও আবার দেখা গেল যে কোনো একটা কারণে, দেখুন বিজনেসের কথা কেউ বলতে পারে না, বিজনেস তো ভালো খারাপ লেগেই থাকে। তো যারা একদম স্টক নিয়ে যারা ইনভেস্ট করেন তারা এসআইপি করে যাচ্ছেন করে একটা সময় দেখা গেল স্টকের মধ্যে একটা খারাপ নিউজ এলো বা মার্কেটে একটা কোনো চাঞ্চল্যকর তথ্য বা কিছু ভয়ঙ্কর কিছু ঘটে গেল, আর সেইখানে দেখা গেল শেয়ারের দামটা প্রচুর পড়ে গেল। তাহলে এই যে এত বছরের লং টার্মের পরিশ্রম, লং টার্ম করা ভালো, চোখ বন্ধ করে নয়। আপনি দেখা গেল 2025 সালে একটা লং টার্মের জন্য স্টককে বেছে নিয়েছেন আর 2035 অবধি টেনে নিয়ে গেছেন, ভালো লাভ টাভ পেলেন, আর মার্কেট পড়ে গেল তলায়, বা সেই বিজনেসের কিছু সেল, টাটা মোটরস ধুকছে, মাহিন্দ্রা ধুকছে সেলের জন্য, অটো সেক্টরে প্রত্যেকটা এত কম্পিটিশন, মানুষের কাছে চয়েস বেড়ে গেছে। এবার দেখা গেল মার্কেট পড়ে গেল, মার্কেটে পড়ে যাওয়া মানে আপনার কোম্পানিটা পড়ে গেল, তাহলে আপনি কী করে বার করবেন, রিটার্নটাকে জেনারেট করবেন কী করে, রিওয়ার্ড কোথায় পাবেন? তার সঙ্গে সঙ্গে রিস্ক নিয়েছেন, ভরপুর রিস্ক, কারণ আপনি একটা পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্ট করছেন, রিস্ক তো থাকবেই। সেই কোম্পানির ভালো মন্দ, প্রমোটার খারাপ হলে প্রমোটারের লস মানে যারা তার সঙ্গে হোল্ড করে বসে আছে, শেয়ার হোল্ডিং যাদের আছে তারা সবাই লস। কিন্তু যখনই আপনি ইটিএফের দিকে চলে যাচ্ছেন তখন আপনার রিওয়ার্ড অনেকে বলেন ইটিএফের রিওয়ার্ড কম, কিসের রিওয়ার্ড কম? আপনি যদি হিস্ট্রিগুলো দেখেন কোন ইটিএফ রিওয়ার্ড ভালো দিয়েছে সেগুলোর সঙ্গে যদি যান, রিওয়ার্ড ভালো, রিস্ক কমে গেল। কারণ আমি শিখিয়েছিলাম আপনাদেরকে ইটিএফ রিব্যালেন্সিং করে, খারাপ স্টককে বার করে দেয়। তাহলে আপনি রাত্রে ঘুম আপনার খুব ভালো, যদি রাতারাতি কিছু পড়েও যায় পড়ুক, তারপরে দেখা যাবে আস্তে 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 মার্কেট যখন রিকভার করছে, যদি দেখা যায় ওই ইটিএফের মধ্যে থাকা স্টক রিকভার করতে পারছে না, তার মধ্যে খারাপ কোনো খবর আছে, পারফরমেন্স খুব খারাপ আছে, তাকে বের করে দিয়ে নতুন স্টক তো ওটা করাই যাবে, ব্যালেন্সিং তো করাই যাবে। তাহলে ইটিএফ নয় কেন? নাম্বার 1। 2 নম্বর, আমাকে অনেক জায়গায় শুনেছি ইনভেস্ট করতে হলে মিড ক্যাপ স্টক, ইনভেস্ট করতে গেলে স্মল ক্যাপ স্টক। মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকে ইনভেস্ট করার থেকে আমার মনে হয় না যে সেটা কোনো মিড ক্যাপ দিয়ে তৈরি করা ইটিএফ হোক বা মিড ক্যাপ দিয়ে তৈরি করা কোনো মিউচুয়াল ফান্ড হোক। তাহলে ওই যে মিড ক্যাপটা দিয়ে করা আছে, মিড ক্যাপ যে হারে বাড়বে, মিড ক্যাপের মিউচুয়াল ফান্ড তো সেই হারে বাড়া উচিত, ইটিএফও তো সেই হারে বাড়া উচিত। তার মানে যদি মিড ক্যাপে করতে হয়, একদম ফাঁকা মিড ক্যাপ কোনো স্টকে না করে আমি যদি মনে করি আমি এমন একটা আন্ডারলাইং অ্যাসেট বেছে নিলাম যেখানে কোনো একটা 10টা 20টা মিড ক্যাপ দিয়ে তৈরি করা একটা ইটিএফ, যদি একটা মিড ক্যাপ স্টক পড়ে যায়, ফল করে, পারফরমেন্স ফল করে, মার্কেট ফল করলে তো ফল করবেই, যদি পারফরমেন্স ফল করে তাহলে সেটা অটো রিব্যালেন্সিং হয়ে গেল। প্লাস এটা গেল ইটিএফের ক্ষেত্রে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যদি আমি গিয়ে দেখি, সেখানে গিয়ে যদি দেখা যায় যে আমার যে কোম্পানির মিউচুয়াল ফান্ড আমি চুজ করেছি সেখানে যদি কোনো কোম্পানির খারাপ কিছু হয়, তার জন্য সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি একজনকে হায়ার করে বসে আছেন ফান্ড ম্যানেজার, সে ডিসাইড করবে যে না এটাকে রাখবো কি রাখবো না, বা এটাকে কি করব, অন্য কোনো কিছু করব কি করব না, যা তার প্রসিডিওর সেগুলো সে করবে। কারণ সে জানে যত বেশি রিটার্নটা সে জেনারেট করে দিতে পারবে তত তার কোম্পানির ক্ষেত্রে ভালো। সেই জন্য আমরা কি করি, আমরা যারা স্টকে খুব প্রফিট করে যাচ্ছেন আমি তাদের সম্পর্কে কিছু বলছি না, এবং সেটাও আমার মনে হয় খুব কম হবে, কারণ শুধু পার্টিকুলার স্টক নিয়ে যারা এগোচ্ছেন তাদের দেখা যাবে যে খুব একটা বেটার রেজাল্ট নেই। তবে হ্যাঁ, যারা মনে করছেন দুটো ভাগে ভাগ করলাম, একটা ইনভেস্টমেন্ট পারপাস, একটা সুইং পারপাস, যে কিছু আমার
মাসে মাসে এলে খুব ভালো হয়, তাহলে অবশ্যই সুইংয়ের জন্য যাবেন। আমি বলছি না, সুইংয়ের জন্য কিছু ভালো স্টককে নির্বাচন করে অবশ্যই রাখবেন। যারা ওয়েলথ ক্রিয়েট করতে চাইছেন যে ঠিক আছে আগামী 10 বছর 15 বছরে আমার কি হয়, তাহলে আমি কিন্তু অবশ্যই মিউচুয়াল ফান্ড কিংবা ইটিএফের দিকে নজর দিতে পারি এবং সেটা নিয়ে পড়াশোনা করতে পারি। সেখানে অনেক বড় বড় কোম্পানি আছে, সেখানে অনেক বড় বড় ইটিএফ আছে, সেই ইটিএফগুলোতে কোথায় কি পার্সেন্টেজ আছে, কি এক্সপেন্স রেশিও আছে, কি সেখান থেকে তারা সিএজিআর জেনারেট করে দিচ্ছে, সেগুলো সব তো আপনার নলেজ থাকতে হবে। ওগুলো হচ্ছে শিক্ষামূলক, ওগুলো নিয়ে আমি বলছি না। আমি বলছি আন্ডারলাইং অ্যাসেট কী হওয়া উচিত। এই মুহূর্তে নিজের চিন্তাধারাকে একটুখানি ধার দেওয়ার চেষ্টা করুন যে যদি আমি সুইং ট্রেড করি তাহলে স্টকে করলাম সেই সমস্ত স্টকে যারা মার্কেটের সঙ্গে লড়াই করতে জানে, এমন স্টকগুলোতে। আমি অনেক জায়গায় শুনেছি ইনভেস্ট করলে স্মল ক্যাপে করুন। এমন কোনো স্মল ক্যাপ যেটা লড়ছে, দিলাম, ম্যানিপুলেশন হতে পারে, না হতে পারে, সেখানে হয়তো প্রচুর বেড়ে গেল স্টকের দাম প্রচুর বেড়ে গেল মানেই কিন্তু এটা মনে রাখতে হবে কোম্পানি বাড়লো না। স্টকের দাম তো পজিটিভ সেন্টিমেন্টের কারণেও বাড়তে পারে, কোনো একটা ভুলভাল সেন্টিমেন্ট বাড়তে পারে। প্রচুর ইনস্টিটিউশনাল ওখানে বাই করলো, করে আমরা দেখলাম তার ইম্প্যাক্ট করলো, প্রাইস অ্যাকশনে কিনলাম, ওপরে উঠলো, তারা বেঁচে বেরিয়ে গেল, আমি ফেসে গেলাম, হতে পারে। সুতরাং সুইংয়ের জন্য কিছু ভালো স্টক আপনার কাছে থাকুক। আর যেটা মনে করছেন প্রত্যেক মাসে মাসে নিজের ইনকাম থেকে কষ্টার্জিত টাকাকে আস্তে আস্তে পুশ করবেন কোনো জায়গায়, তাহলে ব্যাংক পোস্ট অফিস তো আছেই, যেরকম করছেন করবেন, তার সঙ্গে কিছু পরিমাণ টাকা হতে পারে আপনি ইটিএফে দিলেন যদি নিজে কিছু বোঝেন, যদি কিছু না বোঝেন মিউচুয়াল ফান্ড হতে পারে। এগুলোর মধ্যে যদি আপনি আস্তে আস্তে পুশ করতে থাকেন অল্প অল্প পরিমাণে, এটা কিন্তু ভবিষ্যতে বৃহৎ আকার ধারণ করতে পারে যদি আপনি দেখে নিতে পারেন ইটিএফটা কই সিজিআর এ রিটার্ন দিয়েছে বা মিউচুয়াল ফান্ডটা কত সিজিআর এ রিটার্ন দিয়েছে। সিজিআর বলে দেবে হ্যাঁ এটার ভালো একটা দিক আছে। সুতরাং ওই শুধুমাত্র স্টকের দিকে নজর দেওয়া বন্ধ করুন। সুইং করবার জন্য কিছু পার্সেন্ট অ্যামাউন্ট আপনি রাখতে পারেন আপনার পছন্দ মতো, যার যেরকম ক্যাপাসিটি। যে 10 লাখে ট্রেড করছেন সে 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা অবধি রাখতে পারেন, বাকি 5 লাখ টাকা রাখতে পারেন আপনার মিউচুয়াল ফান্ড বা ইটিএফের জন্য। এইভাবে যদি আপনি আপনার পোর্টফোলিওটাকে ম্যানেজ করতে পারেন, যে শুধুমাত্র স্টকে নয়, অনেকে মনে করেন স্টকের মাধ্যম দিয়ে ওয়েলথ ক্রিয়েট করব, ভেরি রিস্কি। তার মানে সারমর্ম বা সার কথা যেটা উঠে এলো সেটা হলো যদি স্টকে করেন রিস্ক প্রচুর, হাই রিওয়ার্ড, হাই লো, অনেক কিছু থাকতে পারে। কারণ তবেই তো রিস্ক মানেই যে রিওয়ার্ড হাই হবে তাই নয়, রিস্ক হাই মানে রিওয়ার্ড হাই, এ কথা ভুল। রিস্ক হাই, রিওয়ার্ড হাই হতে পারে, রিওয়ার্ড লো হতে পারে। কিন্তু অন্য আন্ডারলাইং যে অ্যাসেটগুলো আমি বলছি যে ইটিএফ বা মিউচুয়াল ফান্ড, রিস্ক কম। আর আপনি যদি সঠিক পড়াশোনার মাধ্যমে এটার মধ্যে এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু রিওয়ার্ড কিন্তু হাই থাকতে পারে, না হলেও তো মডারেট একটা থাকতেই পারে। কারণ আপনি সব দেখে নিয়েছেন যে এই পার্টিকুলার ইটিএফ বা এই পার্টিকুলার মিউচুয়াল ফান্ড কত রিটার্ন, কত সিএজিআর এ রিটার্ন জেনারেট করে দিয়েছে লাস্ট 5 ইয়ার্স, নাকি না লাস্ট 1 ইয়ারে। দেখালো লাস্ট 1 ইয়ারে দিয়েছে এত পার্সেন্ট, তার আগের বছরগুলো কম দিয়েছে না। লাস্ট 5 বছরের অ্যাভারেজ সিএজিআর কি আছে দেখে নিলেন। এবার আপনি দেখে নিন, দেখে নেওয়ার পরে দেখে নিন যে ব্যাংক পোস্ট অফিসের সঙ্গে একটু রিলেট করে দেখে নিন আপনি এতদিন ধরে মার্কেটে কাজ করে স্টক থেকে কত জেনারেট করেছেন সেটা দেখে নিন। তারপরে স্থির করে নিন যে যেটা করবো তো করবোই, যে আমি যদি মনে করি এই অ্যামাউন্টটা ইটিএফ বা মিউচুয়াল ফান্ডের জন্য রাখা তো রাখা, এই অ্যামাউন্টটা সুইং ট্রেডের জন্য রাখা তো রাখা। আমি শুধু এখানে এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাইলাম যে যতক্ষণ শুধুমাত্র স্টকের মাধ্যম দিয়ে যাবেন পোর্টফোলিওতে খুব বিশেষ পরিবর্তন কিন্তু দেখতে পারবেন না। কিন্তু যখনই দেখবেন আস্তে আস্তে আপনি ডাইভার্সিফাই করেছেন, অর্থাৎ কিছু ইটিএফ কিছু মিউচুয়াল ফান্ডে তার সঙ্গে সঙ্গে কিছুটা সুইংয়ে, তাহলে আমার দেখবেন আপনার পোর্টফোলিও আস্তে আস্তে হেলদি হয়ে যাবে। আর একটা প্রবলেম আমাদের আছে, আমি দেখেছি যে যারা ভালো ভালো স্টকগুলো একটু প্রফিট হলেই বেচে খালি করে দিচ্ছেন, আর খারাপ স্টকগুলো প্রচুর লস দিচ্ছে সেগুলোকে রেখে দিচ্ছেন, যার জন্য পোর্টফোলিওতে ইনভেস্টেড অ্যামাউন্ট আর অ্যাকচুয়াল অ্যামাউন্টের মধ্যে বিস্তর পার্থক্য হয়ে যাচ্ছে আর পিএনএল লসে ভরে যাচ্ছে। সুতরাং ভালো স্টককে রাখার চেষ্টা করুন, খারাপ স্টককে বার করে দেওয়ার চেষ্টা করুন। তাতে 5,000-10,000 লস দিচ্ছে, একবার ভেবে দেখুন যখন 5,000-10,000 টাকা লস দিচ্ছে কিনেছিলেন কত তারিখে, যদি দেখা যায় কেনার 1-2 বছর হয়ে গেছে এখনও 10,000 টাকা লস যাচ্ছে, কোনো মানে হয় না। তখন একটা ডিসিশন আপনাকে নিতেই হবে, আপনি বিজনেস করতে নেমেছেন,
যে এই 10,000 টাকাটা 2 বছরে আমাকে বানিয়ে দিয়েছে লস, আমি যদি এখান থেকে এক্সিট করি, কোন একটা ভালো স্টকে বার করি, তাহলে আগামী 2 বছরের মধ্যে এই 10,000 লসটাকে তো তুলবই, উল্টে আরও 4-5 হাজার টাকা কিছু প্রফিট আমি সেখান থেকে জেনারেট করবার চেষ্টা করব। এইটা হওয়া উচিত আপনার পরিকল্পনা। এইভাবেই এগিয়ে যান, দেখবেন আপনার বিজনেস, মনে করুন বিজনেস, ফার্স্টলি মনে করুন এটা বিজনেস, শখ নয়, এটা শখ করার জায়গা নয়, বিজনেস। যেদিনকে বিজনেস মনে করবেন সেদিনকে আপনি যেটা শিখবেন সেটা আমি এখান থেকে বোঝাতে পারবো না, কেউই বোঝাতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি মনে হয় শেয়ার করে দেবেন, কারণ এই জাতীয় প্রশ্ন আমার কাছে প্রচুর এসছে, খারাপও লাগে যে 2-3 বছর ধরে ইনভেস্ট করছি, কিচ্ছু ইনকাম করতে পারলাম না। সেই কারণেই ইনকাম করতে পারলেন না, কারণ শুধু স্টকের পিছনে ছুটছেন। অনেকের আছেন তো পুরো পোর্টফোলিওটাই বাজে বাজে স্টকে ভরা। সুতরাং ETF মিউচুয়াল ফান্ডে দেখে নিন তার CAGR হিসাবে লাস্ট 5 বছরে কী দিয়েছে। যদি বেটার হয়, আমার মনে হয় না সেখান থেকে বেরিয়ে আসার কোনো মানে হয়, একটু দেখে নেবেন। আমি এখান থেকে কোনো রেকমেন্ড করছি না, বাট একটু দেখে নেবেন। আজকের ভিডিওটা এতটুকুই। আবার বলছি, যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন, পুরো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হাই লিখে পাঠান, লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অনায়াসে জয়েন হতে পারবেন। পুরো ভিডিও দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।